জমিদার বাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু আজ আমি আপনাদের এমন একটি জমিদার বাড়ি দেখাবো এবং এর ইতিহাস সম্পর্কে জানাবো, যা আপনি দেখলে এবং এর ইতিহাস সম্পর্কে জানলে আপনার গা শিউরে উঠবে। প্রায় 400 বছর আগের এই জমিদার বাড়িটি পিরোজপুর জেলা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত। এই জমিদার বাড়িতে প্রায় 200টির মতো দালান ছিল। এছাড়াও ছিল বড় বড় মন্দির, গুপ্তধন লুকিয়ে রাখার জন্য ছিল সুড়ঙ্গ, যা তৎকালীন সময় তাদের পালানোর জন্য ব্যবহার করা হতো বলে জানা যায়। প্রায় 400 বছর আগের এই জমিদার বাড়ির ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। ভারতবর্ষে মুঘল সম্রাট শাহজাহানের শাসনামলে পিরোজপুরের রায়ের কাঠি নামক জায়গায় এই জমিদার বাড়িটি গোড়াপত্তন হয়। মূলত এখানে প্রচুর পরিমাণের বন জঙ্গল ছিল। এগুলো পরিষ্কার করেই এই জমিদার বাড়িটি তৈরি করা হয়, যার কারণে এর নামকরণ করা হয় রায়ের কাঠি। তৎকালীন সময়ে সম্রাট জাহাঙ্গীর বিদ্রোহ ঘোষণা করে এবং বর্তমানে পিরোজপুর, ঝালকাঠি ও বাগেরহাটের কিছু অংশ নিয়ে সেলিমাবাদ নামকরণ করে একটি পরগনা সৃষ্টি করেন এবং পরবর্তীতে এই এলাকার রাজস্ব আদায়ের জন্য মদন পালকে দায়িত্ব দেওয়া হয়। তিনি তার দায়িত্ব অর্পিত করেন তার ছেলে শ্রীনাথের কাছে। তার দক্ষতার জন্য সম্রাট তাকে রাজা উপাধি দেয়। এরপর তার ছেলে রুদ্র নারায়ণ চৌধুরী দায়িত্ব নিয়ে 200টির মতো ভবন তৈরি করে। এছাড়াও 11টির মতো মঠ তৈরি করেন। এগুলো তৈরির সময় তিনি একটি কালী মন্দির স্থাপন করেন, কিন্তু এই কালী মন্দির তৈরি করতে গিয়ে তিনি সবথেকে একটা বড় ভুল করে, কারণ তখনকার সময়ে নিম্নবর্ণের হিন্দু 5 জনের মুন্ডু কেটে তার উপরে মূর্তি স্থাপন করেন। আমার পিছনে এখন যে কালী মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কোনো সাধারণ কালী মন্দির না। কথিত রয়েছে এখানে 5 জন মানুষের নরমুন্ডু দিয়ে তারপরে এই কালী মন্দিরটা স্থাপিত করা হয়। পরবর্তীতে তার এই নিষ্ঠুর কার্যক্রমের কথাটি ঢাকার সুবেদার শাহবাজ খান জানতে পারেন এবং তিনি রাগান্বিত হন। শাস্তিস্বরূপ তাকে বাঘের খাঁচার মধ্যে ঢুকিয়ে হত্যার নির্দেশ দেওয়া হয়। তিনি বাঘের খাঁচার মধ্যে প্রবেশ করেন এবং বাঘের সাথে লড়াই করে বাঘকে হত্যা করেন এবং এই খবর সুবেদার জানতে পারেন এবং তার শাস্তি মওকুফ করে দেওয়া হয়। এতে রুদ্রনারায়ণ তার এই কৃতকর্মের জন্য লজ্জিত হয় এবং জমিদার বাড়িতে ফিরে না এসে কাশীতে চলে যান। কি তোমরা কি নিয়মিত ওঠো নাকি এখানে? না, ডুমুরের পাতা। চুন সুরকি দিয়ে তৈরি এই জমিদার বাড়িতে 11টির মতো মঠ তৈরি করে এর মধ্যে শিবলিঙ্গ স্থাপন করেন, যা জমিদারি প্রথা বিলুপ্ত হবার পরে এবং মুক্তিযুদ্ধের সময় লুট করে নেওয়া হয়। বর্তমান এখন আর একটি মাত্র শিবলিঙ্গ এখানে অবশিষ্ট রয়েছে, যা দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ শিবলিঙ্গ হিসেবেও পরিচিত। আর এখন আমরা মাত্র এখানে যে দায়িত্বে আছে দাদা, এই দাদার সাথে কথা বললাম। আমরা এখন এই মন্দিরের ভিতরে গিয়ে দেখব দক্ষিণ এশিয়ার সবথেকে বড় শিবলিঙ্গ, যেটি রায়ের কাঠি নামক জায়গায় অবস্থিত এই জমিদার বাড়িতে। চলুন আমরা গিয়ে দেখি আর কি। আর এটি এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ, যার ওজন ধারণা করা হয় 25 মণ। এটা কিন্তু দক্ষিণ এশিয়ার সবথেকে বড় যে শিবলিঙ্গ, সেই শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আর কি এই জায়গাটা দিয়ে আর কি দুধ দেওয়া হয়, তো দুধের পাত্র রাখা হয় যে এই জায়গায়। কারণ এই মন্দিরের মধ্যে যে শিবলিঙ্গটা রয়েছে, সেই শিবলিঙ্গটার ওজন হচ্ছে 25 মণ। তো 25 মণের একটা জিনিস যখন পাকিস্তান হানাদার বাহিনীরা নিয়ে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু এই জিনিসটা নিয়ে যেতে পারে না আর কি।
দেখেন এই প্রত্যেকটা মঠের ভিতরে একটা করে যে শিবলিঙ্গ, এই শিবলিঙ্গ মানে ছিল আর কি। আর এখন বর্তমান এই পাশে আছে হচ্ছে গিয়ে যে কালী মন্দিরটা, কালী মন্দির। আসেন আমরা পুরো জায়গাটা ঘুরে দেখি সুন্দর করে। আর এখন যে জমিদার বাড়ির মন্দিরগুলো আপনারা দেখতে পারলেন, এইগুলো কিন্তু সবগুলোই সম্রাট শাহজাহানের যে শাসনামল ছিল 1600 শতাব্দীর দিকে। ইতিহাসের সাক্ষী বলা যায় যে প্রাচীন ঐতিহ্যের স্থাপত্য এতটা নিখুঁত হতে পারে, তা এখানে না আসলে হয়তো আমরা জানতেই পারতাম না। এই জমিদার বাড়ির পুকুর নিয়েও রয়েছে বেশ রহস্য, কারণ এই কালী মন্দিরে আগে বছরে একবার মহা উৎসব হতো। লোকমুখে প্রচলিত রয়েছে এই উৎসব এলেই পুকুর থেকে আপনা আপনি রান্নার জন্য পাত্র উঠে আসতো। রান্নার আয়োজন হতো হাজার হাজার মানুষের। উৎসব শেষে আবার পুকুরে তা ফিরিয়ে দেওয়া হতো, কিন্তু কোনো একবার এক ব্যক্তি এই পাত্র ফিরিয়ে না দেওয়ার কারণে সেই থেকে আর কখনো এই পুকুর থেকে রান্নার পাত্র উঠে আসেনি। আর পিছনের যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরের কিন্তু একটা বিশাল একটা ইতিহাস রয়েছে। সেই ইতিহাসটা হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীরা প্রতি বছর একটা অনুষ্ঠান করত। সেই অনুষ্ঠানে এই পুকুর থেকে আপনা আপনি যে বাসন কোসন ছিল, খাবারের জন্য যে বাসন কোসন থাকে না, থালা বাসন উঠে আসতো আর কি এক কথায়। তো সেই থালা বাসনগুলো একবার কি করে, একজন দুষ্কৃতী লোক সেই থালা বাসন চুরি করে নেয়। তো তারপর থেকে আসলে সেই অনুষ্ঠান প্রতি বছর চলার মানে রেগুলার চলতে থাকলেও সেই বাসন কোসন মানে থালা বাসন কিন্তু আর একবারও ওঠে নাই। কারণ আসলে এখানের যে একটা অলৌকিক ঘটনা ছিল, এই অলৌকিক ঘটনাটা এর সাথে সাথেই শেষ হয়ে যায়। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমিদার বাড়ি, মানে আপনার রুদ্র নারায়ণ চৌধুরীর যে পুকুরটা ছিল সেই পুকুর। এই পুকুরটা কিন্তু অনেক বড় ছিল। এখন আস্তে আস্তে কালের পরিবর্তনে যেহেতু এই পুকুরটা খনন করা 450 বছর আগে প্রায়, তো 450 বছর আগের পুকুর আর এখনকার পুকুর তো একরকম থাকবে না কোনোভাবেই। আস্তে আস্তে মানুষ কালের পরিবর্তনে পুকুর বন্ধ করতে করতে এখন বর্তমানে এই অবস্থায় আসছে আর কি। আর এই পাশেই হচ্ছে যে জমিদার বাড়ি। এখন আমরা এই জমিদার বাড়িতে প্রবেশ করব, তো চলুন যাই। সবুল ভাই, এখানে এসে কেমন লাগছে? সুন্দর লাগছে, অনেক কিছু জানতে পারলাম। অনেক কিছুই জানতে পারলাম। ঠিক আছে। আর বিশেষ করে পিরোজপুরে আসার পরে এই যে রায়ের কাঠি যে মন্দির আর যে রায়ের কাঠি যে জমিদার বাড়িটা রয়েছে, এই জমিদার বাড়িটা সম্পর্কে এত কিছু তো জানতেন না, সে যত পড়াশোনা করা হয়েছে। ঠিক আছে, এখন আসলাম, এখন জানলাম আর কি অনেক কিছু। ঠিক আছে, আসেন আমরা যাই। প্রায় 400 বছর আগের এই জমিদার বাড়িটি রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বন জঙ্গল এবং আগাছায় পরিপূর্ণ এমন অবস্থা যেন যে কোনো মুহূর্তে এই দেওয়ালটি ভেঙে পড়বে। এ সকল জমিদার বাড়িগুলো যদি একটু নির্মাণ শৈলীগুলো আরো একটু সংস্কার করা যেত, তাহলে আমার মনে হয় যে এই জমিদার বাড়িগুলো প্রজন্মের পর প্রজন্ম টিকে থাকতো। এই জমিদার বাড়ির এই যে একটা সুড়ঙ্গ আছে, সিঁড়ির নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুড়ঙ্গ। ভিতর দিয়ে নদীর ধারে যে রাস্তাটা চলে গেছে, এটা হচ্ছে সেই পথ। এই জমিদার বাড়িতে যে সুড়ঙ্গটি রয়েছে, সেই সুড়ঙ্গটি একদম নদীতে গিয়ে মিশেছে। ধারণা করা হয় এই সুড়ঙ্গগুলো তখনকার সময়ে পালানোর কাজে ব্যবহার করা ছাড়াও গুপ্তধন লুকিয়ে রাখার জন্য ব্যবহার করা হতো। ছাদ কিন্তু কার নাই, দেখেন যেটা ধারণা করছিলাম সেটাই, ছাদ নাই, একদম বন জঙ্গলে ভরে গেছে জায়গাগুলো। আর এই পাশে আছে হচ্ছে সিঁড়ি, উপরে ওঠার জন্য যে সিঁড়ি ছিল সেই সিঁড়িগুলো এখানে আছে। এই যে 450 বছর আগের যে জমিদার বাড়ির ইট ছিল, সেই ইটগুলো এখন পরিষ্কার করে ওনারা হচ্ছে খোয়া বানাইতেছে।
ভয়াবহ একটা অবস্থা। এখন বর্তমান ভুতুড়ে বাড়ি বললেও মনে হয় না যে ভুল হবে। চলেন এই পাশে গিয়ে দেখি। এই পাশের কিছু রুম আছে। এই যে সেই গোপন সুড়ঙ্গ, আরেকটা যে সুড়ঙ্গর কথা আপনাদের বলছিলাম, এটা আরেকটা সুড়ঙ্গ। এই সুড়ঙ্গটাও এখন বর্তমান বন্ধ করা আছে। এই যে দেখুন, এটা কিন্তু অনেক গভীরে গিয়ে বন্ধ করা। আর এই পাশে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে হয়তো এখন আর ওঠার কোনো সিস্টেম নাই, কারণ সব কিছুই এখন যেহেতু ধ্বংস অবশেষ ছাড়া আর বর্তমান জমিদার বাড়ির কিছুই অবশিষ্ট নেই। এগুলো এখন শুধু ইতিহাস হয়ে থাকবে। সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই সুড়ঙ্গটা। হ্যাঁ, তৎকালীন সময়ে জমিদার, রাজা, বাদশারা এই সুড়ঙ্গগুলো তৈরি করে লুকানোর কারণে এই সুড়ঙ্গগুলোর ভিতরে গুপ্তধন লুকিয়ে রাখতো, এবং তারা যেন খুব সহজে পালিয়ে যেতে পারে। অনেক সময় হয় না যে জমিদারদের উপরে মনে করেন আর এক জমিদার যুদ্ধ লাগাই দেয়, তো সেই সময় তো পালিয়ে যাওয়া লাগবে। খুব সহজে পালিয়ে যাওয়ার কারণে এই যে সুড়ঙ্গটা দেখছেন, এই সুড়ঙ্গগুলো ব্যবহার করা হতো আর কি। এই ঘরের মধ্যে একটা ভুতুড়ে পরিবেশ, ঢুকতেও ভয় লাগে এমন একটা অবস্থা। রুদ্রনারায়ণ চৌধুরীর যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়িটি এখন ধ্বংসাবশেষ ছাড়া আর কোনো কিছুই অবশিষ্ট নেই। হয়তো আর 20-25 বছর পরে গিয়ে আর এর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, কারণ এই জমিদার বাড়ির যে মানুষ রয়েছে, জমিদারের যে ফ্যামিলির মানুষজন রয়েছে, তারা নিজেরাই দেখলাম যে এই ইটগুলো অবশিষ্ট রয়েছে, এই ইটগুলো আর কি ওনারা খুলে খুলে খুয়া বানিয়ে থেকে নতুন ঘরগুলো তৈরি করতেছে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।